আমি ফ্রেশ হয়ে আছি। আম্মু, চা পাঠিয়ে দিও। যা তুই, আমি পাঠাচ্ছি। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুলি, চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি, দৌড়ে যা তো। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দু হাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ে খানিকটা ওম নিয়ে আদর আদর গলায় বলল। আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে জানো। আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুইও আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলে ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না। তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার, নেই কোনো জোর জবরদস্তি শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে, আম্মু ডাক। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এক্ষুনি ক্লাস নেওয়া শুরু করে দিবে দুজনেরই। আফরোজার মনে পড়ল, তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজা পেছনে পেছনে চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলি চা বানানো দেখছেন। মেয়েটা রান্নায় কি পটু, ইয়াসমিন বলেছে। শুভ্র তুলি চায়ের প্রশংসা করেছিল সেদিন। যাক, রান্না নিয়ে আফরোজা চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলে রান্না করবে, না সঙ্গে কয়েক কাপ চা বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছে। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুলি, শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভেবাচাকা খেয়ে গেল। তুলির মনে পড়ল এই নিয়ে দুবার সে শাড়ির কুচি বেজে শুভ্রর গায়ের উপর পড়েছে। ভাগ্যে শুভ্র ধরে ফেলেছে দুবারই, নাহলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটত। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দিব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসলো। আফরোজা শাড়ি আর দু কাপড় আনলেন। তুলি বলল, কিন্তু চা? কিছু হবে না, বলুক আসুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে, জানিস। তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জা এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে? আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাবে, হঠাৎ আফরোজা থামলেন, বললেন, তুলি দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং, আমি বুঝতে পারছি কি। আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দুলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখে অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময় পরে তুলি, আজ একদম মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্যই ইদানিং তুলির মন একটু খুইয়ে খুইয়ে থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দুই ভ্রুয়ের মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না, জানিস তুলি। এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পরতাম। এখন আর পরি না, শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে। তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পরবি, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্যে পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনার পুনরাবৃত্তি। হা হা হা। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্যে তুলির বোধ করে শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনই তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হচ্ছে, আম্মু যাই। ওহ হো, হা, যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্রর রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে। টাওয়েল সোফার উপর ফেলে রাখা, ভিজে টাওয়েল এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে পড়ল। তুলি ভেতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরালো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়েল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো সব। মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলে শুভ্র ডাকলো। তুলি, তুলি জবাব দেয়। বলুন। শুভ্র মৃদু হেসে বলল,
এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারল না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করলো, সংসার গোছাচ্ছি? নেক্সট টাইম থেকে ভিজে টাওয়েল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্রর কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে, সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে। কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দু চোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপটা টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্র এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পেছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির। গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারল না শুভ্র। তার আগেই তুলি মুখ ফসকে বলে ফেলল। নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা। শুভ্র মুখ এগিয়ে আনলো। তুলির বুকের ভেতরটা ডিপ ডিপ করছে, চোখ আবেশে বুঝে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো, আচমকা হাত উঁচু করে তুলির দুর্বয়ের মাঝখানে আঙ্গুল চাপলো। তুলি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো। তুলি ফ্যাল ফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, ডু ইউ মাইন্ড ইফ? টিপ সোজা করে পড়বে, বাঁকা করলে সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবেই চেয়ে রইল। শুভ্র তাকালো, পরপর তুলির হুঁশ ফিরলে দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার ওপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমনভাবে কথা বলে যে তুলির দুনিয়া এফোর এফোর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি, ইউর হাইড অ্যান্ড সিক গেম ইজ নট ওয়ার্কিং। শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাগো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার ট্যুর, তোরা যা। ডাক্তার ফারহান কাকতি স্বরে বলল, ভাই, ট্যুর দেওয়া লাগবেই এবার। বউ না হলে খাটে জায়গা দিবে না, চল না। শুভ্র মাথার চুল ব্যাক ব্যাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছে, কিন্তু বউ নিয়ে, তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, চল। শুভ্র আবার মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলির তো কয়েকদিন বন্ধ আছে সামনে পূজার জন্য। শুভ্র ছুটি, তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে। সেটা হলে দুজন দুজনকে জানার ব্যাপারটা আরো ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তো কি কালকে জানাবো আমি। ওকে, জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপে শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগুলো। বসার ঘরে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন, শুভ্র এতেই অভ্যস্ত। কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখে সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে। টিভি বন্ধ করলেন কেন? শুভ্র থমকে গেল, পরপর বলল, না, সিরিয়াল দেখে কিসে তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের উপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকাল। শুভ্র হতভম্ব বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখো নি? একটা দেব ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে। তুলি আর আফরোজা দুজন এবার একসঙ্গে বলে উঠলেন। কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না? শুভ্র দুজনার কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল, নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে। যেটার জন্য এসেছিলাম। তুলি, একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্রর আচমকা কথায় আফরোজা এবং তুলি দুজনে অবাক। আফরোজা বেশ খুশি হলেন যেমন, মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছেন দেখে তুলি কাতর চোখে আবারও শুভ্রের দিকে তাকালো। শুভ্রর তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে, পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করে বলল, আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামলো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন, তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি, শুভ্রর ঘরের বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে,
এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো, বুয়া এসে ধুয়ে দেবে। তুলি শুনল, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্র তুলিকে এভাবে ডাকা উচিতই হয়নি। বুঝতে পারল সে। নত মুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলিও গেল। কিছু সময় পর দুজনে যেতে আফরোজা আবারও টিভি চালালেন। তুলি শুভ্রর ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভেতর পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতেই হাঁটা থামিয়ে চটজলদি বলল। এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলার প্রশ্ন করল। সরি, আসলে আম্মু সামনে ছিল, আমার মাথায় ছিল না। ব্যাপারটার জন্য আমি সরি। নেক্সট টাইম খেয়াল রাখবো। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁটকাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্ররও নয়। শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল। ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়েই যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা এবার বলেন তো, কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল। ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করল। কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাতে গুনে দেখলো, তারপর বলল। শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবে। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকিটা সময় তুলি পড়াশোনায় দিতে পারবে। আর শুভ্র ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর প্ল্যান করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল। তুলি, কোথায় বেড়াতে যাও এই বন্ধে? একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্রর কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল। যখন বুঝলো লজ্জায় মিইয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি উত্তর করলো না। মাটির দিকে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারল না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল। কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইল। বুকটা আবার ডিপ ডিপ করছে। মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল। যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল। আমার বন্ধুরা যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে? এই যে শুভ্র, আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল। আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবে না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দুলালো। সেটাও এক কথা। আচ্ছা, আমি দেখছি। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কিনা। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হচ্ছে। তুলি হেসে ফেলল। শুভ্র হাসির শব্দে তাকালে। তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। শুভ্র ভ্রু কুচকে বলল। নাম্বার? তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরল। পাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল। আন্টি, মা, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলবো? হ্যাঁ বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল। আমার মেডিকেল থেকে ছুটি দিবে বোঝায় 10 দিনের জন্য। তোরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজনে একটু ঘুরে আসি কোথা থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়ে বলছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন। আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল। কি মনে হয় আঙ্কেল বাবা দিবেন? তুলি শুভ্রর বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল। কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল। সেরকম কিছু না, সেরকম কিছু না। প্রথম প্রথম তো অভ্যেস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি, ট্রায়াল করছেন, দেখেই আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে কল দিলেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বললেন। তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে,
খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরও টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল, রাজি তারা, তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি আমার সব গুছিয়ে নেব। কিন্তু আম্মা, কিন্তু আম্মা, আম্মা কোথায় থাকবে? আগের বউ তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল। সাজিক যাচ্ছি আমি, তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। আফরোজা বললেন, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরা যা। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানাতেই পারছে না। নাচরবান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্র চুলে হাত বুলিয়ে বললেন, শুন শুভ্র, এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে। এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন। তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বউ তো নেই এবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় এ কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করাত থাকার জন্যে। এই সুযোগে থেকে আসি কদিন। তোরাও ঘুরে আয়, আমাদের তিনজনের সময়ই ভালো কাটবে এই এক সপ্তাহ। তাহলে আমারও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। কতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না, জানিস? শুভ্র মায়ের জোরাজোরিতে রাজি হলো। শেষ অবধি আফরোজা ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ঘুরে আয় তোরা, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে এই বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পিছন চুলকে বলল, আম্মু, তোমার মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আই এম শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারবে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয় তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নে। তুলি বড্ড ঘুম কাতুরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিনও সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করা সব সকালেই করে। রাত মানে তুলির কোলবালিশ নিয়ে আরাম করে ঘুম। গতকাল সুব্রতের বাসা থেকে ফেরার পর আধা ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আসায় বাসায় এসে দরজার খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর পর টানা দুদিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মেলেনি। সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30টায় তুলি এখনো ঘুম। ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুমে কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিক ফিরে শুতে আবারও কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বললে ওপাশ থেকে কারো ছোট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্র ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন? কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে সাজিক যাওয়ার কথা না? শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল। শুভ্র লাইনে দেখে তুলি চটজলদি সালাম করে বসলো। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহবা কামড়ে বলল, সরি, দেরি হয়ে গেছে না? 10 মিনিট টাইম দিন আমায়, আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? শুভ্র বলল, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলল শুভ্র? ঘুমের ঘোরে কিছুই বুঝলো না। তুলি বোকার মতো বলে বসলো। হ্যাঁ, শুভ্র বাস স্টেশন। শুভ্র হাসলো। এবার বলল, ইয়েস, ইয়োর পার্সোনাল বাস স্টেশন।
শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটফট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখন আমার নেই। তুলি বুঝলো, এবার হেসে ফেললো, বলল। ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটপট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জোবায়েরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো। আম্মু, ও আম্মু, উঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল। শুভ্র স্যার এসেছেন, আমায় নিচে নামতে বলেছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন। তুলি যাওয়ার কথা বললেন। তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল, তারপর বলল। সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজাটা লাগাবে। তুলি কথাটা বলে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পরে ইয়াসমিন ঘুমের ঘরে হেলে দুলে একটা সেদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে। এই ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকম ডিমটাকে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাটা বেঁধে নিল। মুখে সাধারণ সাজ দিল। এসবের মধ্যেই শুভ্রর কল এলো। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল। হ্যাঁ, বেরোবো। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনে তুলির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন, তারপর বললেন। সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্রর খেয়াল রাখবি, শাশুড়িকে কল করে বারবার জিজ্ঞেস করবি, মায়া বাড়বে তার। আর খাওয়া দাওয়া ঠিক মতন করবি, ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি, শুভ্রকে নারাজ করবি না, চিল্লাপাল্লা দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল। শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমায় নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন। যখন নিজের মেয়েকে বিয়ে দিবি তখন বুঝবি। তুলি পায়ে জুতো পড়তে পড়তে বলল। সে অনেক দেরি। আচ্ছা, আসি এখন, ভালো থাকবে। বাই। তুলি গাড়ির সামনে এলে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্যে দরজা খুলে দিল। শুভ্রর এই ছোট্ট কাজে তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠলো। গাড়ি চলছে। শুভ্র বলল। আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি। ওখান থেকে মেইনলি বড় গাড়ি করে যাব সবাই, ঠিক আছে? সকালের তীব্র বাতাসে তুলির চুল উঠছে, বারবার শুভ্রর মুখের উপর পড়ছে। তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল। আরো কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল। তুলি, তোমার চুল? তুলি জানালা থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রর মুখে সব চুল উঠছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল। সরি, আসলে আমার চুল অনেক সিল্কি, বাদলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল। আমার মন্দ লাগেনি। পার্সোনালি আমার সিল্কের চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে। তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। সাদা শার্টের হাতা ফোল্ড করে কনুই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রর হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসলো। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফও এখানেই। তুলিকে তারা আজ প্রথম দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনে শুভ্রের খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনই শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলে শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোইস্টিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র শেষ অবধি তার ছাত্রীকে বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র ও মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। শুভ্র কলিং বেল বাজানোর আগে তুলিকে বলল। তুলি? তুলি শুভ্রের দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল। স্যাররা কি রিয়েকশন দেবেন ভাবলেই ভয় লাগে আমার। কিছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দেবে, বাকিটা আমি সামনে নেব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ালো। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আরও একবার তুলির দিকে চেয়ে বলল। ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো। শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়ে যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুললো ডাক্তার আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগেই দুজনেরই চোখ গেল পাশে নতমুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে।
তুলি হালকা আওয়াজে দুজনকে সালাম করলো। শুভ্র এগিয়ে এসে দুজনকে ম্যানলি হাক করলো। তবে তুলিকে একবার দেখেই দুজনে কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনে অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইলো। দু চোখে ভেসে ওঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইলো। দু চোখে ভেসে উঠল শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি, ডাক্তার আরিফে এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল। ওয়াইফ? দুজনে এমন চেঁচিয়ে ওঠাতে শুভ্র কানে হাত চাপলো। তুলি ভয়ে সেটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো। তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকে ডিটেলস পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভেতরে আয়। তুলি, তুমিও ভেতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মহু এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকে। মহু ও ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবুও কিভাবে যেন মহু চিনে ফেললো। কিছু ভেবে বলল। তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি, চাইল্ড বার্থের উপর প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? অথচ তুলির মনে পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখন দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় বসে মহুকে বলল, মহু শুভ্রর ওয়াইফ ও, আর আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন পেয়েছে জলজান্ত বিষয়, টিটকারি আবার করবে না। মহু প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট, এটা এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমিও না, এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে। আরিফ ভেবাচেকা খেয়ে বলল, মহু আমাদের রিলেশন করে বিয়ে, ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো। মহু মুখ ভেঙালো, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে। ছি, সোচাবে না তুমি? পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো। টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? মহু, চটজলদি নাস্তা দাও তো আমাদের, সঙ্গে গরম গরম চা। চা খেয়েই বেরিয়ে যাব আমরা। মহু আর দেরি করে না, তুলিকে ভেতরে নিয়ে যায়। মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা চোখে আরিফের পোল্ট্রি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গম্ভীর স্বরে বলল, কাহিনী ঝাড়। তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বলবি না? তুই এরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওদিকে উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকে পুরো কাহিনী শোনালো। সব শুনে ফারহান বলল, তুলি মেনে নিয়েছে তোকে? শুভ্র উত্তর দিল। বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামলো, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে। শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তাভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কিনা। বাট নাও আই এম স্যাটিসফাইড। তুলির সব দিকই আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিন্ত হতে দেখা গেল। ফারহান বলল, এই ট্যুরটা তোদের জন্য খুব কাজে দেবে। ভালো করেছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে। তোদের ফার্স্ট হানিমুনও সেরে গেল বেটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসেই খাগড়াছড়ি দীঘিনালা অবধি যাবে, তাই তারা এই বাসে ঠিক করেছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞাসা করলো, কিছু কিনবে বসে খাওয়ার জন্য? তুলি আশেপাশে একবার দেখে বলল। আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশে দোকান দেখে বলল, আমি দেখি পাই কিনা, তুমি মহুর সাথে দাঁড়াও। শুভ্র তুলিকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল। মহু জিজ্ঞাসা করলো তুলিকে,
শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে? তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ল। মহু হালকা হেসে বলল, আমার কাছে আছে, আবার আনতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকেই সবসময় থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করল। মহু মৃদু হাসলো, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে। আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? হুম, বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কয়েকদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি। অযথা চেঁচাচ্ছি। আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম, ও কিছু বলে না আমাকে। কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার। ডেইলি লাইফে এমন ঝুটঝামেলা থেকে কদিন রেহাই দরকার। তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য! এমন একটা অবস্থায় এভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তুলি হলে বিছানায় লেদা খেয়ে পড়ে থাকতো, নিজে যন্ত্রণায় ভুগত, আশেপাশে সবাইকেও জ্বালিয়ে মারত। তুলি হালকা হাসলো। এরই মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন, আচারের সঙ্গে আরো হাবিজাবি চকলেট আর চিপস কিনে এনেছে। আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণ হয়েছে। মহুর শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা হেলিয়ে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিরও ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে হচ্ছে না। শুভ্র তো আগ বাড়িয়ে কিছু বলছে না। তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজন চুপ করে বসে আসছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসে জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে, তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টো ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়ে রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্রর বলতে ইচ্ছে হচ্ছে, তুলি চাইলে শুভ্রর কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জার সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি, তুলি, এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়। রাস্তাটা বেশি ভালো না। তুলির ধ্যান ভাঙে। ঘুম থেকে উঠে বসে আবারও সোজা হয়ে শুভ্রর দিকে চায়। ঘুমে চোখ মেলাতে পারছে না তুলি, চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলে বলল। ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না? আর শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো, তারপর বলল। না, আর যাবে না। তুলির তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছা হলো, বলতে ইচ্ছা হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো? কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক 8-10টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেললো, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রেখে চোখ বুঝলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে। তুলি শুভ্র এসব দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসেবে তুলির পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র একসময় নিজেকে শক্ত করলো, কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো। তুলি, এই তুলি, ওঠো, আমার কাঁধে মাথা রেখে শো। এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো। তুলি এই কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। শুভ্র আচমকা চোখ খোলায় ভেবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রের দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে। তুলি মরিয়া হয়ে ছাপাবে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধিমে আওয়াজে বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে। অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসলো, লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্রর গা এই প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটা তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর। শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও, আই এম দেয়ার। তুলির কথাটা কি যে ভালো লাগলো বোধ হলো। শুভ্রের কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে তুলি একবার মাথা তুলল। শুভ্র তাকালো। তুলি বলল, থ্যাঙ্কস সবকিছুর জন্য। শুভ্র হাসলো খানিক। তুলি আবার আরাম করে শুভ্রর কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। বাস এসে থেমেছে দিঘি নালিতে। এখান থেকে আর কোনো বাস যাবে না। বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি। সাজেকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেমে মুখে পানি ছিটালো। ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রর হাতে সব ব্যাগ। সে একপাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল, চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়ে বলল, খাবো। আপনি? শুভ্র হেসে উত্তর দিল,
চায়ে কখনো আমার না নেই, সর্বদা হ্যাঁ। তুলি হেসে ফেলল, হেসে হেসে আনমনে বলল, ভালোই হয়েছে দুজন চা পাগল, মাঝরাতে চাঁদ দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসলো। তুলি তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন, ব্যাপারটা শুভ্রর ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের 6 জনের জন্যেই একটাই চাঁদের গাড়ি লেগেছে, 6 সিটে 6 জন। সাজেকের পথটা বেশ বন্ধুর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রর উপরে পড়ে যাচ্ছে, ওনাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিসফিস করে বলল, ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর। তুলি তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাত দিয়ে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে, শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখনো এক হাতে তুলিকে আগলে আছে। তুলি শুভ্রর যত্নে আরও একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনোদিনও জানবে? তুলিকে এতটা সেফ অনুভব করানো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্য তুলি শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। সেটাও কি শুভ্র মহোদয় জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দায় দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল, একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল, একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল এই মানুষের প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে। সেও জানুক পুরুষ হিসেবে সে কতটা ঠিক, কতটা অসাধারণ। সাজেকে একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসেপশনে কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকে বিস্ময় নিয়ে চারিদিক দেখলো। কাঠের দরজা, দেয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল, শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্ট, আমার ভীষণ ভালো লেগেছে। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অফ দ্য রিসোর্ট এরকমই থাকে, এটি সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠে সবকিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় যেগুলো, ওগুলো থাকবে। মনে হবে আমরা ধুলোবালি জমা শহরে নয়, বরং গ্রামে কোনো এক পাহাড়ের উপর থাকছি। বেশ হবে না? কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রের দিকে ঘুরল তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ভ্রু কুচকে ফেললো। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকে ঘিরে ধরলো। শুভ্র ইতিউতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলেই শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পেছনে দাঁড়িয়ে রইল, টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্রের চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা অদমনীয় মনে হচ্ছে কেন? তুলি সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্র মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ। প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে শুভ্র সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। একজন তুলির এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়েল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে ধুলোর বস্তা লেগে আছে, তাই আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি তখনও চুল ঝাড়ছে, কোমর অবধি বেশ ঘন চুল। তুলির চুল ঝাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির। হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলির চুলের পানিতে মেঝে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়েল দিয়ে নিজের চুল মুছে বলল, তুলি, চুলটা বাঁধো, মেঝে একদম ভিজিয়ে দিয়েছ, দেখো। তুলি পেছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগুলো। চুল বেঁধে আগে পানি ছড়াও, দেন খুলে ছাড়বে। এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র ভিজে মাটিতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর পড়লো। এভাবে গায়ে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়লো বিছানার উপর। হঠাৎ টাল সামলাতে না পেরে শুভ্রর হাত পেঁচিয়ে ধরলো তুলির মেয়েধীন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্রর সঙ্গে সঙ্গে মুখ তুললো তুলির গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এই নতুন দম্পতির। হঠাৎ টাল সামলাতে না পেরে
শুভ্রর দুই হাত পেঁচিয়ে ধরল তুলির মেয়েধীন কোমর, ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করেই সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এই নতুন দম্পতির। শুভ্রর সমস্ত ভার তুলির উপর পড়তে এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল। তুলি চোখ খিচে রেখে শুভ্রর বুকে দুই হাত চাপতে শুভ্র চটজলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক উঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্র ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে লাগলো। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলির কোনো সারা শব্দ না পেয়ে শুভ্র পেছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরে আস্তে আস্তে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ শুভ্র মেঝের দিকে চেয়ে, তুলিও সেই রকম ভাবে বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল। সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল, তুলিও শুভ্রর দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলে দরকার নেই আমাদের কারোরই। ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুল কানের পেছনে গুছতে গুছতে বলল। হুম। হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইলো, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানা ভিজে দিয়েছ। শুভ্রর কথা শুনে তুলি পেছনে তাকালো। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিহবা কামড়ে বাঁকা চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র ভ্রু কুচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে ডালটা দাও, আমি মুছে দিচ্ছি। দ্রুত চলো, তাহলে রাতের কারোরই খাবার জুটবে না কপালে, হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলি আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্য। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন, তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগে শেষ হয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতের সাজেকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় এসে দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটে ঘুমিয়ে পড়েছিল। ভোর হয়নি এখনো, সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যে। সাজেকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায় অনেকটা, তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপর কিছুর অস্তিত্ব অনুভব করে ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে চায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি, হয়তো বুঝেওনি সে কি করছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে দেয়, বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখনই চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়, কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতে পারছে না, উঠে ব্রাশ করতে যাবে সেটাও করতে পারছে না। সেই কখন থেকে তুলির দিকে চেয়েই আছে। এজন্য বোধহয় বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রর কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙ্গুলে কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র। আল্লাহ বোধহয় এজন্য বিয়েকে হালাল করেছেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকায় শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরও নিবিড় হলো, যেন শুভ্র কপালে ঠোঁট বসিয়ে বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ! তুলি আলগোছে বা হাত তুলে শুভ্রর স্পর্শ করা কপালে সেই অংশ ছুলো। মনে হচ্ছে এখনো শুভ্র ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপাল। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে, তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্য বোধহয় শুভ্রর ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিচ্ছে একটু একটু করে। দুজন এগিয়ে যাচ্ছে একটা সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরোতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো, নাহলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে, সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যে। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না, এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো, ডাক দিল তুলিকে। তুলি, তুলি উঠবে একটু, একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ ওঠো। তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে, আফসোস করলেও লাভ হবে না তখন, শুনছো তুলি?
তুলি এত ডাক শুনে আড়মোড়া ভাঙার ভান করে তাকালো শুভ্রর দিকে। কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল, তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুম ঘুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক। শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলে শুভ্রর হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘোরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুম ঘুম গলায় জিজ্ঞাসা করলো, কি দেখাবেন? দ্রুত দেখান, ঘুমোবো আমি। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুমকে এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে। কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি ঘুম চোখ মুছে সামনে তাকালো। পুরো সাজেকের আকাশ লালচে হয়েছে। 2 কদম এগিয়ে এসে কাঠের বারান্দায় গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটু একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু এসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ ভাসছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য! শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো বলল, ইয়াপ, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যিই সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনাই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল এসে বাতাসে মৃদুমন্দ উঠছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো, ওর হাতের রেলিং এর উপর রাখা। শুভ্র হাত উঠিয়ে তুলির পাশে রেলিং এ রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো, তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গিলে শুভ্র কি করবে? হাতটা কি ছুবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র 7-5 চিন্তা করেও নিজেকে একটু দমাতে পারলো না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ালো। তুলির ধ্যান ভাঙলো, কিন্তু তাকালো না শুভ্রের দিকে। অপেক্ষা করলো যেন আর একটুখানি স্পর্শের। শুভ্র সামনে তাকে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্রর দখলে চলে গেল। তখন তুলি তাকালো শুভ্রের দিকে। শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রর হাত চেপে ধরলো। দুজনার দিকে চেয়ে সামান্য হাসলো। তারপর আবার দুজন সামনে তাকালো। একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রর প্রতি। শুভ্রর কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, ভ্রু নাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসাবে এক আলাদা সম্মান, এই সব কিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটখাটো বারবিকিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে। এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব 7-5 চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কতদিন পর নিজের অনুভূতি কনফেস করবে। তুলি মেয়ে, চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতে পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতে, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখনও নীরব। করুক না হয় আরও অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি। শুভ্র কল এলো তখনই। তুলি কল ধরলো। পাশে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইলো, তৈরি তুমি? হুম, নিচে আসো, আমরা এখানে আছি। একা আসতে পারবা তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটলো। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলি শরীরে ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কনুই অবধি, সামনে দুটি বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলির তখন মনে হচ্ছে সেই প্রথমবারের মতো শুভ্রের উপর ক্রাশ খেয়েছে। তুলি হা করে শুভ্রকে দেখছিল। হঠাৎ পাশ থেকে মহু শুভ্রের দিকে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বই এসেছে তোমার, বইয়ের দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে, পাগল করে দিয়েছো দেখে একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে গলা অবধি ডুবে যাবে। এভাবে কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ভ্রু নাড়িয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো। লজ্জা পাচ্ছে তুলি, বুঝতে পারলো শুভ্র। তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র এগুচ্ছে দেখে তুলি শাড়ির আঁচল খামচে ধরে অন্যদিকে ফেললো। শুভ্র পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকেই বলল, কি ব্যাপার, আমাকে দেখছিল নাকি এতক্ষণ মিস ছাত্রী? তুলি লাজুক হাসলো। পরপর নিজেকে সামলে শুভ্রের দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, আমি আপনাদের রান্না করা দিচ্ছিলাম। কথাটা বলে আবার মুখ টিপে হেসে অন্যদিকে মুখ ঘোরালো তুলি। শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু নাচালো।
আর ইউ শিওর? তুলি দ্রুত উপর নিচ মাথা নাড়ালো। উম, শুভ্র হেসে ফেলল। তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হবার চেষ্টা করলো, মৃদু আওয়াজে বলল। এখন অবধি না। শুভ্র বাম হাতের কবজিতে জড়িয়ে থাকা ঘড়ি দেখলো, টাইম দেখে নিয়ে বলল, একটু অপেক্ষা করো, ঘন্টা খানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মোহদের পাশে গিয়ে হেল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো। আমি হেল্প করব? শুভ্র বিস্মিত হাসলো, পরপর সামান্য হাসলো। তুলির কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলল, আগে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে, এই রান্নাটুকু আমাকে করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এভাবে আপনি আপনি করে শুভ্র ঠাট্টা করায় হেসে ফেললো। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতে এই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি, শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধহয় হাজারো ফুলঝুরি কানের কাছে ঝমঝমিয়ে ওঠে। তুলি পেছনে ফিরে চাইলো। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথা চুলকে গিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করলো। কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক, কিছু বলবে বলবে করে মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র গলা খাকারি দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে তোমার। ইস, এভাবে কেউ বলে? শুভ্র কি জানে তুলির বুকে ঝড় উঠে এভাবে কথা বললে? মনে হয় তুলি হারিয়ে যাচ্ছে অতলে। তুলির কথাটা কি যে ভালো লাগলো। কানে হালকা করে হাত চুইয়ে তুলি ফিসফিস করে বলল। থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পড়ো, আমি তখন কলের বদলে নজর ফুটে কাজল দিয়ে দিব, হবে? ও কি দুর্দান্ত আবদার। তুলি মৃদু হাসলো, তারপর বলল। ঠিক আছে। শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মহু এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে বললে ভুল হবে। সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। শেফ শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্রর কয়লার ফোঁটা তুলির কানের পিছনে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো। তুলির তখন বলতে ইচ্ছা হচ্ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমার নজর ফোঁটা। কয়লা বা কাজল কিচ্ছু লাগবে না, যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছুই আমায় নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনো হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বললেন। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলেই চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মহু বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি এই প্রথম দেখলাম তুলি। তুমি আসে আজকাল ওকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মেছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠল, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি। ভালোবাসে? হুম। কনফেস করেছো দুজন? এখনো না। মহু অবাক হলো, প্রশ্ন করলো, কিন্তু কেন? তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে। শুভ্রর অবশ্য এতে এগিয়ে আসা উচিত। তুলি এবার কথা বলল না, শুধু হাসলো। মহু বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফেসে? আমি হেল্প করব। তুলি এবারও উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে, নিজে মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সেও তো তাই চায়, শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মহু যা বুঝার বুঝে গেল। তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনলো, তারপর হা করে শুভ্রের দিকে চেয়ে আবার মহুর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে? ইয়েস, করা লাগবে। শুভ্রকে বাকি আনতে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেলে, সহজে ধরা দিবে না। দেখো গিয়ে, ভালোবেসে লজে মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রর 1/3 লজেও যদি আইফের মধ্যে থাকতো, জীবন ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি। বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনলো, তারপর কিছু একটা ভাবলো। শুভ্রের দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলির তাকানো দেখে ভ্রু নাচে ইশারায় জানতে চাইলো কি। তুলি না বোধক মাথা নাড়ালো। শুভ্র হালকা হেসে আবারও খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতের আকাশের নিচে সবাই মাদুর পেতে বসে আছে। তুলি প্রথমে শাড়ির আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্রমুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্য নন।
কথাটা তুলি কেন যেন সাজেকে আসার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এই ফাঁকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে নাচে শুভ্র বুঝে ফেলল। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলি মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়িরা চলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অবধি কোনো কিছু বুঝায়নি, স্বাভাবিক থেকেছে বরং। তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন বললেন এই কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাবে বলল, এমনি লাগলো আমার কাছে। ও, তুলি স্বস্তি শ্বাস ফেললো। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে বসে থাকলো। তুলিও তেমন কথা বলল না। রাত হতে যে যার ঘরে ফিরল। সকালে হুট করে খেতে বেরুতে মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল, দূরে যাবে মানে? তোমার শরীর দেখেছো? 4 দিনেই শরীরের অবস্থা কাকিল বানিয়ে দিয়েছো। নিজেও জেদ দেখাচ্ছ, আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো, তেরাভাবে বলল, তোমার বাচ্চা মানে ও আমার কেউ না। আর আমি যাব খেতে, আমি যাবই, দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামালো না। রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মহুর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাক বিতণ্ডা দেখে শুভ্র বলল, কেন মোহকে রাগাচ্ছিস? চল যাই, ও একা যাবে এই অবস্থায়, তুইও না। আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখেছিস ওর অবস্থা? কাল সারা রাত ওসব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে, 2বার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে। উনি নাকি ডাক্তার। ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ভ্রু বাঁকালো। মোহর উপর আরিফ বাঁকা চোখে দূরে মহুর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, নিজের উপর। ওকে এখানে নিয়ে আসা উচিত হয়নি আমার। শুভ্র হেসে ফেললো, বলল, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রর দিকে একবার তাকালো, তারপর মহুর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো। পরপরই ছুটলো মহুর পেছনে। দুজনে দূরে দাঁড়িয়ে আছে, মহু ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলির ভালো লাগা বাড়লো। বিড়াল ছানার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্রর। ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল, They made for each other. What a perfect couple. শুভ্র হালকা হাসলো। তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখলো, তারপর তুলির দিকে চেয়ে সম্মোহনী স্বরে বলল, লাইক আস? প্রশ্ন করলো শুভ্র। তুলি শুভ্রর দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্র এ কথা বলবে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল, তারপর হেসে ফেললো। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলো। Are we a perfect couple? শুভ্র এমন চোখা প্রশ্নে কিছুটা মিয়ে গেল। মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল, মানে উই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেললো। শুভ্র মুগ্ধ এসে হাসি দেখলো। হাজারো হাসি দেখেছে সে, কিন্তু এমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম। মহুর কথা শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে। মহু এই রেস্টুরেন্টে বেশ নাম শুনেছে, তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করলো, তাহলে শুরু করা যাক, ও পৌঁছে গেছে। তুলি মেসেজটা পড়ে শুভ্রর দিকে একবার তাকালো। মহু বুঝতে পারলো তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে। মহু আবারও মেসেজ করলো, রেডি তো তুলি? তুলি হাফ ছাড়লো। তাকে এটা করতেই হবে, হোক না একটু ছেলে মানুষে, কিন্তু লাজুক শুভ্র লজ্জা ভাঙতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। Yeah, I'm ready, madam. তুলির এই মেসেজটা পড়ার পর মহু থামস আপ দেখালো তুলিকে, পরপরও ইশারা করলো কাউকে। তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন নিয়ে সুদর্শন ফর্মাল গেটআপে এক পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রর এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মহু মেসেজ করলো তুলিকে, সে এবার তোমার সামনে বসবে, অ্যাক্টিং শুরু করবে, উল্টোপাল্টা করবে না কিছু, চিন্তা নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো। মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো, শুভম, তুই এখানে এই সাজিকে? হোয়াট এ কোইন্সিডেন্স। শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখলো, তারপর মহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মহু হ্যান্ডশেক করলো। মহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে। শুভম সবার সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবার শুভ্রর গায়ে
লাগলো। শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করে হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মহু শুভমের জন্য খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে। মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্রর স্ত্রী হিসেবে পরিচয় দেনি দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে, তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে। শুভ্রর এই শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরলো টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই বসেছে। শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে তাকায়। শুভ্র ফিসফিস করে বলল, তুলি, শুভমের সঙ্গে তোমার হাতে কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসলো। তুলি, তোমার ঘরে কে কে আছে? তুলি আর শুভ্রর কথায় ধ্যানই দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্রর তখন মনে হয়েছিল শুভমের মাথাটাই কাচের গ্লাসে একেবারে ফাটিয়ে দিতে। সমস্যা কি ছেলের? তার বউকে নিয়ে এত জানার ইচ্ছা শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে তার আগে আবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটায় ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলে শুভম একবারই সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে গুণগান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।